ইন্দোনেশিয়া ভয়াবহ ভূমিকম্প, ধ্বংসস্তূপে পরিণত হয়েছে সুলাভেসির মাজনে শহর। অন্তত ৩৫ জন নিহত, ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। বাইডেনের শপথ অনুষ্ঠানকে ঘিরে নিরাপত্তা বাহিনীর রণপ্রস্তুতি। ট্রাম্পকে অপসারণের প্রস্তাবে সমর্থন দেয় 10 রিপাবলিকানকে প্রাণনাশের হুমকি। ভারতে কাল থেকে শুরু করোনা টিকাদান কর্মসূচি। সুস্থ হওয়ার 5 মাসের মধ্যে আবারও আক্রান্ত হতে পারে গবেষণায় যুক্তরাজ্যের। আর দর্শক, এসব খবরের বিস্তারিত নিয়ে আপনাদের সঙ্গে যমুনা আইডেস্কে রয়েছে আমি রুবায়েত হাসান। ভয়াবহ ভূমিকম্পে লন্ডভন্ড ইন্দোনেশিয়ার সুলাভেসি। 6.2 মাত্রার শক্তিশালী ভূমিকম্পের আঘাতে মারা গেছেন কমপক্ষে 35 জন, আহত 6 শতাধিক মানুষ। বাড়ছে মৃতের সংখ্যা। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়েছেন বহু মানুষ। একের পর এক আফটার শকের কারণে দেখা দিয়েছে সুনামির শঙ্কাও। এমন দৃশ্য সহ্য করা কঠিন। ধ্বংসস্তূপের নিচে অসহ্য যন্ত্রণা উপেক্ষা করে বেঁচে থাকার করুণ আর্তনাদ শিশুটির। পুরো শহরই যেন ধ্বংসস্তূপে পরিণত হয়েছে। শুক্রবার ভূমিকম্পের কেন্দ্রস্থল সুলাভেসির মাজনে শহর। উৎপত্তিস্থল থেকে 10 কিলোমিটার গভীর হওয়ায় ক্ষয়ক্ষতির মাত্রাও বেশি। ভোরে শহর কেঁপে উঠলে হাজার হাজার মানুষ ঘর ছেড়ে পথে নেমে আসেন। 7 সেকেন্ডের ভূমিকম্পের পর শুরু হয় একের পর এক আফটার শক। রয়েছে সুনামির শঙ্কাও। বিভিন্ন স্থানে দেখা দিয়েছে ভূমিধস। সুলাভেসির বেশিরভাগ স্থানে বন্ধ বিদ্যুৎ সংযোগ। খোলা আকাশের নিচে ঠাঁই হাজার হাজার মানুষের। সবচেয়ে বড় ঝুঁকি এখন আফটার শক। ভূমিকম্পের পর এখন পর্যন্ত অন্তত 30টি আফটার শক অনুভূত হয়েছে। আবারও যে কোনো মুহূর্তে বড় ধরনের ভূমিকম্প হতে পারে, এমনকি সুনামির শঙ্কাও রয়েছে। ভূমিকম্পে মাজনে শহরের বেশিরভাগ ঘরবাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। ধসে পড়া ভবনের মধ্যে হাসপাতালও রয়েছে। ধ্বংসস্তূপের নিচে চাপা পড়ে আছেন বহু মানুষ। কর্তৃপক্ষ বলছে হতাহতের সংখ্যা বাড়তে পারে কয়েক গুণ। দুর্যোগ ব্যবস্থাপনা দপ্তর সহ সবগুলো সংস্থাকে নির্দেশ দেওয়া হয়েছে উদ্ধার কাজে যোগ দিতে। এর পাশাপাশি আছে সামরিক বাহিনীও। এই মুহূর্তে আমাদের প্রধান লক্ষ্য ধ্বংসস্তূপ থেকে আহতদের বের করে আনা। 2018 সালে সুলাভেসির পালু শহরে ভূমিকম্পের পর সুনামি আঘাত হানে, যাতে প্রাণ যায় 4000-এর বেশি মানুষের। মীর মুশফিক আহসান, যমুনা নিউজ। ইন্দোনেশিয়ায় বিমান বিধ্বস্তের ঘটনায় এক পাইলট সহ এখন পর্যন্ত মাত্র 12 জনের মরদেহ শনাক্ত করা গেছে। বৃহস্পতিবার উদ্ধারকর্মীদের বরাত দিয়ে তথ্য জানায় বার্তা সংস্থা অ্যাসোসিয়েট প্রেস এপি। প্রতিবেদনে বলা হচ্ছে বাকিদের পরিচয় শনাক্ত, আরও ডিএনএ নমুনা সংগ্রহের পরিকল্পনাও চলছে। উদ্ধারকারী দলের প্রধান জানিয়েছেন বিমানের বাকি ধ্বংসাবশেষ এবং নিখোঁজ যাত্রীদের মরদেহের সন্ধান এখনও অভিযান অব্যাহত আছে। এভিয়েশন কর্তৃপক্ষ অবশ্য বলছে দুর্ঘটনার কারণ নিয়ে উদ্ধার হওয়া ব্ল্যাক বক্স থেকে এখনও বিস্তারিত তেমন কিছু জানা যায়নি। দ্বিতীয় ব্ল্যাক বক্সের সন্ধান পেলে তদন্তের কাজ আরও সহজ হবে বলে তারা জানিয়েছেন। তবে বিমানটি 27 বছরের পুরনো, তাই উড্ডয়নের সময় যান্ত্রিক কোনো ত্রুটি ছিল না বলে জানিয়েছে সেখানকার শ্রীবিজয়া বিমান বন্দর কর্তৃপক্ষ। যদিও 9 মাসের মধ্যে বিমানটির কোনো সার্ভিসিং করা হয়নি বলে জানা গেছে। মার্কিন প্রেসিডেন্ট হিসেবে জো বাইডেনের প্রথম চ্যালেঞ্জ পূর্বসূরি ডোনাল্ড ট্রাম্পের অভিশংসন। সিনেটের বিচার প্রক্রিয়ার নতুন প্রশাসনের এজেন্ডাকে ধীরগতিসম্পন্ন করে দেবে এমনটাই আশঙ্কা করা হচ্ছে। তার উপর ডোনাল্ড ট্রাম্পকে অপসারণ প্রস্তাবে ভোট দেয়া 10 রিপাবলিকান ভুগছেন নিরাপত্তা ঝুঁকিতে, পাচ্ছেন প্রাণনাশ ও দলত্যাগের হুমকিও। ক্যাপিটাল হিলে 20 জানুয়ারি জো বাইডেন কমলা হ্যারিসের অভিষেক। তারিখ নির্দিষ্ট না হলেও এরপরেই সিনেটে উঠবে ডোনাল্ড ট্রাম্পকে অভিশংসনের প্রস্তাব। সমর্থক কট্টরপন্থীদের সশস্ত্র হামলার গোয়েন্দা তথ্য থাকায় রীতিমতো প্রতিরক্ষা বুজও গড়ে তোলা হয়েছে ওয়াশিংটনে, যার তদারকিতে রয়েছেন খোদ ভাইস প্রেসিডেন্ট। প্রেসিডেন্ট নিজেই নিরাপদ এবং গণতান্ত্রিক উপায়ে ক্ষমতা হস্তান্তরের নির্দেশ দিয়েছেন। সেই মোতাবেক প্রতিদিনই বাড়ছে নিরাপত্তা বলয়, গোয়েন্দা নজরদারি। আমাদের মূল লক্ষ্য মার্কিন ইতিহাস ঐতিহ্য অনুসারে নতুন প্রেসিডেন্ট জো বাইডেন এবং তার ভিপি কমলা হ্যারিসকে নির্ঝঞ্ঝাট অভিষেক অনুষ্ঠান দেওয়ার।
কংগ্রেসের নিম্নকক্ষ প্রতিনিধি পরিষদে প্রেসিডেন্টের অপসারণের প্রস্তাবে ভোট দেয়া 10 রিপাবলিকানও ভুগছেন নিরাপত্তা সংকটে। প্রাণনাশের পাশাপাশি সতীর্থদের কাছ থেকে দল ত্যাগের হুমকি হুঁশিয়ারিও পাচ্ছেন তারা। আমি কোথাও যাব না। প্রেসিডেন্টকে অভিশংসনের এই ভোটাভুটি ছিল বিবেকের। গণতান্ত্রিক রাষ্ট্রে যে কেউ ভিন্নমত পোষণ করতেই পারেন, কিন্তু একজন বিচারবুদ্ধিসম্পন্ন নাগরিক হিসেবে যুক্তরাষ্ট্রের নজিরবিহীন সাংবিধানিক সংকট বা গৃহযুদ্ধ লাগতে দিতে পারি না। সাংবিধানিক অধিকার চর্চার কারণে কেউ আমাকে প্রাণনাশের হুমকি দেবে সেটা চিন্তাও করতে পারেনি, কিন্তু গেল দুদিনে বেশ কয়েকবার এ ধরনের ফোন কল পেয়েছি। তাছাড়া সহকর্মীদের অনেকেই দল ত্যাগে চাপ প্রয়োগ করছেন, তাদের কাছে কংগ্রেসে হামলাটি তুচ্ছ। নিয়ম অনুসারে কোনো প্রেসিডেন্ট প্রতিনিধি পরিষদে অভিশংসিত হলে সেই প্রস্তাব যায় সিনেটে। সেখানে 2/3 ভোট পেলেই কেবল রাষ্ট্রপ্রধানকে অপসারণ সম্ভব। সেক্ষেত্রে আজীবনের জন্য রাজনীতি থেকে নিষিদ্ধ হতে পারেন ওই নেতা। মৌলি ইসলাম, যমুনা নিউজ। যুক্তরাষ্ট্রের 46তম মার্কিন প্রেসিডেন্টের অভিষেক অনুষ্ঠানে জাতীয় সঙ্গীত গাইবেন লেডি গাগা। জো বাইডেন শপথ গ্রহণকালে ক্যাপিটল হিলের ওয়েস্টার্ন ফ্রন্টে সুরের ঝংকার তুলবেন জেলো বা জেনিফার লোপেজ। অন্যান্য সাংস্কৃতিক পরিবেশনার সাথে যুক্ত থাকবেন বন জোভি, জাস্টিন টিম্বারলেক, ডেমি লোভটো এবং অ্যান্ড ক্লেমন্স। আহ্বানপত্র পাঠ করবেন জর্জটাউন বিশ্ববিদ্যালয়ের সাবেক প্রেসিডেন্ট এবং জর্জিয়ার পদকপ্রাপ্ত দাবানন কন্যা। থাকবে কবিতা পাঠ আর প্রার্থনাও। 90 মিনিটের পুরো অনুষ্ঠানের উপস্থাপনায় থাকবেন হলিউড তারকা টম হ্যাঙ্কস। এদিকে যুক্তরাষ্ট্রের নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেনের প্রশাসনের গুরুত্বপূর্ণ পদে মনোনীত হয়েছেন বাংলাদেশি বংশোদ্ভূত জাইন সিদ্দিক। হোয়াইট হাউসের ডেপুটি চিফ অফ স্টাফের জ্যেষ্ঠ পরামর্শক হিসেবে জাইন সিদ্দিকের নাম ঘোষণা করা হয়েছে। এরই মধ্য দিয়ে মার্কিন প্রশাসনে এমন গুরুত্বপূর্ণ পদে এই প্রথম কোনো বাংলাদেশি বংশোদ্ভূতের নাম উঠে এলো। বর্তমানে তিনি বাইডেন হ্যারিস ট্রানজিশনের ডোমেস্টিক অ্যান্ড ইকোনমিক টিমের চিফ অফ স্টাফ হিসেবে দায়িত্ব পালন করে চলেছেন। বাংলাদেশে জন্ম নিলেও জাইন সিদ্দিক বড় হয়েছেন নিউ ইয়র্কে, লেখাপড়া করেছেন প্রিন্সটন ইউনিভার্সিটি এবং ইয়েল ল কলেজ থেকে। জিনজিয়াংয়ে সংখ্যালঘু উইঘুর মুসলিমদের ওপর চালানো নির্যাতনের পাশাপাশি গণহত্যা চালাচ্ছে চীন। বৃহস্পতিবার মার্কিন কংগ্রেসের দ্বিদলীয় কমিশন প্রকাশ করে নতুন এই প্রতিবেদন। বিবৃতিতে জানানো হয়, গেল বছর মানবতার বিরুদ্ধে অপরাধের প্রমাণ মিলেছে চীনের প্রদেশটিতে। এমনকি যুক্তরাষ্ট্রে বসবাসরত উইঘুর মুসলিমদেরও নানাভাবে হয়রানি করছে চীন, এমন দাবি এই কমিশনের। অবশ্য বরাবরের মতোই অভিযোগ অস্বীকার করেছে শি জিনপিং প্রশাসন। তাদের বক্তব্য, ক্ষমতা ছাড়ার আগ মুহূর্তে নতুনভাবে চাপ প্রয়োগ করতে চাইছে ট্রাম্প প্রশাসন। নিউ ইয়র্কে ওভারপাস থেকে নিচে পড়ে গেছে একটি যাত্রীবাহী বাস। স্থানীয় সময় বৃহস্পতিবার রাতের এই দুর্ঘটনায় আহত হয়েছেন কমপক্ষে 12 জন। দুর্ঘটনার পরপরই উদ্ধার অভিযান শুরু করেছে সেখানকার ফায়ার সার্ভিসের কর্মীরা। নিরাপদে বের করে আনা হয় আটকে পড়া যাত্রীদের। প্রশাসন জানিয়েছে, আর্টিকুলেট বাসটি ওভারপাস অতিক্রম করার সময় নিয়ন্ত্রণ হারিয়ে ব্রিজের রেলিং ভেঙে নিচে পড়ে যায়। তবে স্বাভাবিক বাসের তুলনায় দ্বিগুণ দৈর্ঘ্য হওয়ায় পেছনের অংশ ঝুলেছিল রেলিংয়ের সঙ্গে। এই কারণে দুর্ঘটনায় যাত্রীদের ক্ষয়ক্ষতির পরিমাণ কম হয়েছে। ভারতে নতুন কৃষি আইনের কারণে ক্ষতির মুখে যেসব কৃষকরা, তাদের রক্ষা করা জরুরি। সরকারের সাথে আন্দোলনকারীদের 9ম দফা বৈঠকের আগে এমন মন্তব্যই করেছেন আন্তর্জাতিক মুদ্রা তহবিল বা IMF-এর কর্তারা। সংস্থাটির যোগাযোগ বিষয়ক পরিচালক গের রাইস জানিয়েছেন, কৃষকদের সরাসরি বিক্রেতার সাথে যোগাযোগ বা দর কষাকষির ব্যবস্থা রাখতে হবে। এতে কমে আসবে মধ্যস্থতাকারীদের সিন্ডিকেট। গেল 1.5 মাস ধরে বিতর্কিত 3টি আইন বাতিলের দাবিতে রাস্তায় বিক্ষোভ করে আসছে ভারতের কৃষকরা। সরকারের সঙ্গে 8 দফা বৈঠক হলেও কোনো সুরাহা এখন পর্যন্ত হয়নি। আজ ফের বৈঠকের কথা রয়েছে। কৃষকদের এই আন্দোলনে সংহতি জানিয়েছেন কংগ্রেস নেতা রাহুল ও প্রিয়াঙ্কা গান্ধী। ভারতে আগামীকাল থেকে শুরু হচ্ছে সেরাম ইনস্টিটিউটের তৈরি অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিন প্রয়োগের কার্যক্রম। শনিবার সকালে ভিডিও কনফারেন্সের মাধ্যমে এর উদ্বোধন করবেন দেশটির প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। এরই মধ্যে দেশটির 3000-এর বেশি স্বাস্থ্যকেন্দ্রে পৌঁছে দেওয়া হয়েছে টিকার চালান। প্রথম দিন করোনার ভ্যাকসিন দেয়া হবে 3 লাখ স্বাস্থ্যকর্মীর শরীরে। কোনো রাজনৈতিক শোডাউন নয়, কড়া নিরাপত্তায় ভারতের বিভিন্ন রাজ্যে পৌঁছে দেওয়া হচ্ছে
সেরাম ইনস্টিটিউটের উৎপাদিত অক্সফোর্ডের করোনা ভ্যাকসিন। শনিবার সকাল থেকে দেশটিতে শুরু হবে টিকা প্রয়োগ, তাই আগেভাগেই সেরে রাখা হচ্ছে সব প্রস্তুতি। এরই মধ্যে বিভিন্ন রাজ্যে ৩,০০০ স্বাস্থ্য কেন্দ্রে পৌঁছে গেছে ভ্যাকসিনের প্রথম চালান। প্রায় ৫.৫ লাখ ডোজ ভ্যাকসিন পাঠিয়ে দেওয়া হয়েছে ৫০টি জেলায়। সব জায়গায় সংরক্ষণের ন্যূনতম তাপমাত্রার বিষয়টি কঠোরভাবে মানা হচ্ছে। প্রস্তুত রাখা হয়েছে স্বাস্থ্যকর্মীদের। রাজ্যের সব এলাকায় ভ্যাকসিন পৌঁছে দেওয়ার কাজ শেষ। বিমানবন্দরে পৌঁছানোর পর সেগুলো বিশেষ হিমায়িত গাড়িতে নিয়ে যাওয়া হয় স্বাস্থ্য কেন্দ্রে। ১৩০ কোটি জনসংখ্যার দেশটিতে চাহিদাও বেশি। তবে মোদি প্রশাসন বলছে শীঘ্রই ৩০ কোটি নাগরিককে আনা হবে ভ্যাকসিনের আওতায়। প্রথম ধাপে ভ্যাকসিন পাবেন ৩ কোটি স্বাস্থ্যকর্মী এবং ফ্রন্টলাইনার্স। দ্বিতীয় ধাপে ২৭ কোটি মানুষের শরীরে প্রয়োগ করা হবে ভ্যাকসিন। এক্ষেত্রে গুরুত্ব পাবে ৫০ ঊর্ধ্ব নাগরিকরা। যদিও বেসরকারিভাবেও ভ্যাকসিন বাজারে ছাড়বে সেরাম। গরিব, দুর্বল এবং স্বাস্থ্যকর্মীদের জন্য ভারত সরকারের অনুরোধে প্রথম ১০ কোটি ডোজের দাম রাখছি আমরা ২০০ রুপি করে। পরবর্তীতে বেসরকারিভাবে বাজারে ছাড়া হবে, যেখানে প্রতি ডোজের দাম রাখা হবে ১,০০০ রুপি। সব খরচ মিলিয়ে এটি খুবই কম দামে ছাড়া হচ্ছে। অক্সফোর্ড অ্যাস্ট্রাজেনেকার ভ্যাকসিনটি শরীরে ২ ডোজে প্রয়োগ করতে হবে। প্রথম ডোজের পর দ্বিতীয়টি নিতে হবে ৪ থেকে ১২ সপ্তাহের মধ্যে। সংরক্ষণ করা যাবে স্বাভাবিক ফ্রিজেই। অমিত হাসান রবিন, যমুনা নিউজ। এদিকে মার্কিন যুক্তরাষ্ট্রে কোভিড-১৯ মোকাবেলা এবং মহামারী পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে $১.৯ ট্রিলিয়ন ত্রাণ পরিকল্পনা প্রকাশ করলেন নবনির্বাচিত প্রেসিডেন্ট জো বাইডেন। সেক্ষেত্রে জনপ্রতি ৬০০ নয় বরং $১,৪০০ প্যাকেজ পাবেন মার্কিনিরা। কোভিড-১৯ মোকাবেলা এবং মহামারী পরবর্তী অর্থনীতি পুনরুদ্ধারে আমেরিকান রেস্কিউ প্ল্যান ঘোষণা করলাম। আগামী মাসে কংগ্রেসে যৌথ অধিবেশনে উত্থাপন করব বিল্ড ব্যাক বেটার পুনরুদ্ধার পরিকল্পনা। এর আওতাভুক্ত হবে অবকাঠামো নির্মাণ, উৎপাদন, উদ্ভাবন ও গবেষণা, পরিবেশ বান্ধব জ্বালানি এবং উন্নয়ন। সরকারি বিনিয়োগে শ্রমিকদের আরও কর্মক্ষম করে তুলব আমরা। এর জন্য অবশ্যই ঐক্যবদ্ধ থাকতে হবে আমাদের। কোভিড-১৯ থেকে সেরে উঠলেও ৫ মাসের মধ্যে দ্বিতীয়বার আক্রান্ত হবার আশঙ্কা রয়েছে। বৃহস্পতিবার পাবলিক হেলথ ইংল্যান্ড প্রকাশ করল এই গবেষণা প্রতিবেদন। ২০২০ সালের জুন থেকে নভেম্বর পর্যন্ত চালানো হয় এই গবেষণা, যাতে ২১,০০০ স্বাস্থ্যকর্মীর উপর নজর রাখা হয়েছিল। যাদের অ্যান্টিবডি তৈরি হয়নি তাদের কখনোই করোনা প্রতিরোধক ব্যবস্থা ছিল না শরীরে। এদের মধ্যে ৩১৮ জন সুস্থ হওয়ার ৯০ দিনের মাথায় আক্রান্ত হয়েছেন। আবার কোনো উপসর্গ দেখা না গেলেও তাদের মাধ্যমে সংক্রমিত হয়েছেন অন্যরা। আবার ৬,৬১৪ জনের শরীরে তৈরি হয়েছে অ্যান্টিবডি। সেক্ষেত্রে ৪৪ জন নতুনভাবে সংক্রমিত হয়েছে ভাইরাসে। সবাইকে তাই করোনা শিষ্টাচার মেনে চলার তাগিদ দিচ্ছেন গবেষকরা। চীনের সিনোভ্যাক করোনা টিকা গ্রহণ করেছেন তুরস্কের প্রেসিডেন্ট রিসেপ তাইপ এরদোগান। বৃহস্পতিবার দেশের জনগণকে উৎসাহিত করার লক্ষ্যেই তিনি এই ভ্যাকসিন নিয়েছেন। গণমাধ্যমকে দেয়া সাক্ষাৎকারে তিনি অন্যান্য রাজনৈতিক নেতা এবং পার্লামেন্টের আইন প্রণেতাদের টিকা গ্রহণের আহ্বানও জানিয়েছেন। বলেছেন, নজির স্থাপন করলেই জনগণকে আনা সম্ভব টিকাদান কর্মসূচির আওতায়। বৃহস্পতিবার থেকে শুরু হওয়া ভ্যাকসিনেশন কার্যক্রমের প্রথমেই টিকা পেয়েছেন 2,56,000 চিকিৎসক, স্বাস্থ্যকর্মী ও ফ্রন্টলাইনার্সরা। মে মাস নাগাদ তুরস্কের নিজস্ব উদ্ভাবিত করোনা ভ্যাকসিন ছাড়পত্র পেতে পারে এমন ইঙ্গিত দিয়েছেন দেশটির প্রেসিডেন্ট। নতুন ধরনের সাবমেরিন চালিত ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র উন্মোচন করেছে উত্তর কোরিয়া। বৃহস্পতিবার রাতে ক্ষমতাসীন ওয়ার্কার্স পার্টির কংগ্রেস শেষে কুচকাওয়াজ অনুষ্ঠিত হয়। প্যারেডে অভিবাদন গ্রহণ করেন দেশটির সর্বোচ্চ নেতা কিম জং উন। সেনা, প্যারেড, ট্যাঙ্ক, রকেট লঞ্চার সহ নানা ধরনের যুদ্ধাস্ত্র ছিল, তবে আকর্ষণের কেন্দ্রে ছিল এই ক্ষেপণাস্ত্র। করোনা মহামারীর মধ্যেও ভারতের গঙ্গা নদীর তীরে অনুষ্ঠিত হচ্ছে কুম্ভ মেলা, যাতে অংশ নিয়েছেন লাখ লাখ তীর্থযাত্রী। পাপমোচনের পাশাপাশি মহামারী থেকে মুক্তির প্রত্যাশায় পূজা দিচ্ছেন হিন্দু ধর্মমতের অনুসারীরা। কোভিড-১৯ ঝুঁকি বিবেচনায় কর্মকর্তারা বেশি মানুষের অংশগ্রহণ নিরুৎসাহিত করেছেন। বলেছেন, করোনা পরীক্ষায় নেগেটিভ প্রমাণিতরাই যোগ দিতে পারবেন এই মেলায়। সব সময় মাস্ক পরা এবং সামাজিক দূরত্ব
মেনে চলার নির্দেশনাও দেওয়া হয়েছে। কিন্তু ভারতীয় গণমাধ্যম জানিয়েছে পুণ্যার্থীরা মানছেন না কোনো ধরনের শিষ্টাচার। 3.5 মাসের পরিবর্তে এবার কুম্ভ মেলা হবে মাত্র 48 দিন। সংক্রমণের দিক থেকে বিশ্বের দ্বিতীয় দেশ ভারত। দেশটিতে মোট আক্রান্ত 10,52 লাখের বেশি মানুষ। আর দর্শক, এই ছিল এখনকার মতো যমুনা আই ডেস্কে। এতক্ষণ আমার সঙ্গে থাকার জন্য ধন্যবাদ সবাইকে।